দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। ঈদ মোবারক। ছুটি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানুষ তো আসলে বাড়িতে এখন আসেনি, ঈদের রেস্ট আছে, তাই ঈদ মোবারক। ভালো আছেন সবাই? মানে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, পত্রপত্রিকায় দেখেছেন। মিরপুরে এক বৃদ্ধা, অনেক বৃদ্ধা নন, নূরজাহান বেগম কি নিদারুণ করুণ মৃত্যুবরণ করেছেন। লেখালেখি হয়েছে কালকে সারাদিন ধরে, একরকম করে কথা শোনা গেছিল, আজকে আবার সারাদিন ধরে আর এক রকম করে কথা শোনা যাচ্ছে। কেন এই করুণ মৃত্যু? এরকম কি হচ্ছে? দিন দিন আমরা অমানবিক হয়ে যাচ্ছি। আমাদের পুত্র সন্তান কন্যারা তাদের পিতা মাতা গুরুজনদের প্রতি দায়িত্ব হারিয়েছেন বা হারাচ্ছেন, এবং এতখানি সেটা হৃদয়হীন হচ্ছে যে একটা মানুষ মরে পড়ে লাশ হয়ে তাতে পোকা ধরছে, তবু সন্তানরা খবর নিতে যেতে পারছে না। নাকি সত্যি সত্যি বৃদ্ধা অপ্রকৃতিস্থ ছিলেন, অসুস্থ ছিলেন? আমরা দুঃখ করতে পারি, কিন্তু সম্ভবত এ থেকে আমাদের সমাজের একটা বিরাট নৈতিক অধঃপতনের বার্তা পেতে পারছি না। জানি না কি হয়েছে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় করেছি ঈদের পর দ্রব্যমূল্য। হঠাৎ করে কেমন ছন্দপতনের মতো মনে হয়, কিন্তু হঠাৎ করে দ্রব্যমূল্য বেড়ে গেছে, বেড়ে গেছে বিদ্যুতের দাম এবং আরও অনেক কিছু। অতএব আলোচনার বিষয়বস্তু ঈদের পর দ্রব্যমূল্য এবং 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 মানে এবং সব যা যা আসে। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নি এমপি, আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শুভ কিবরিয়া, এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুভ কিবরিয়া, আপনাকে দিয়ে শুরু করি। আমি বলেছি তো শুরু করেছি কেবল, মানুষ আসতে এখনো আসেনি, আসছে। এবার ঈদ বলছে অনেকে স্বস্তি ছিল, মন্ত্রী তো বলছেন একেবারেই স্বস্তির ছিল, কিন্তু লম্বা লাইন হয়েছে, ভিড় ছিল, দাম বেড়েছে, বাস ভাড়া বেশি নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টিতে মেট্রোপলিটন বাস স্ট্যান্ডে যে কোরবানির হাট হয়েছে তাও জাস্টিফাইড। কোনো কোনো জায়গা থেকে ধরেন বলা হয়েছে 8 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে, সেটাও করা হয়নি। সব মিলে আপনার কাছে ঈদ কেমন লেগেছে? ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠানে যারা শ্রোতা দর্শক আছেন তাদের সবাইকে এবং আমার সহ আলোচকদেরকে। এটা সত্যি যে ঈদের রেশ এখনও শেষ হয়নি। ঢাকা শহরে যে কোনো অফিস আদালতে গেলে এখনও মনে হচ্ছে যে ছুটি বোধহয় কাটেনি। যাই হোক, এই ঈদের মধ্য দিয়ে আমরা বিশেষ করে প্রতিবার ঈদের সময় যে ভোগান্তি হয়, সেই ভোগান্তি একেবারে উদাও হয়ে গেছে এটা বলবো না। বিশেষ করে উত্তরাঞ্চলে এবার যারা গেছেন, আমি যাদের সাথে আমার প্রত্যক্ষ যোগাযোগ আছে, উত্তরাঞ্চলে যেতে গাজীপুর, চন্দ্রা এই রুট দিয়ে যারা বের হয়েছেন তারা যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়েছেন। বাস ভাড়া বরাবরই মতোই বেড়েছে, এবং এটা ঢাকা শহরে চলাচল করতে আমি দেখেছি যে ঈদের 3 দিন 4 দিন পরেও স্থানীয় যে যানবাহন আছে সেই যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। সুতরাং ভাড়া কম নেওয়া হয়েছে বা ঠিক নেওয়া হয়েছে এইটা বোধহয় ঠিক না। আর সবচেয়ে বড় কথা যে এই ঈদের মধ্যে, ঈদের পরপরই আমরা আজকে এসে যে বিদ্যুতের দাম বাড়ানোর যে ঘটনা শুনলাম, এবং বিদ্যুতের দাম বাড়ানো যেটা কার্যকর হচ্ছে 1 তারিখ থেকেই, জুনের 1 তারিখ থেকেই, এটা একটা খুবই মানে অবর্ণনীয় একটা জটিলতায় ফেলে দেবে আমাদের জনজীবনকে। কেন ফেলে দেবে? মানে এখন কি আপনার এই যে শুনানি হতো, গণশুনানি, এগুলো উঠে গেছে? হ্যাঁ, গণশুনানি হয়েছে, কিন্তু খুবই তাড়াহুড়ো করে হয়েছে, খুবই প্রহসনের গণশুনানি হয়েছে। গণশুনানিতে আমরা যারা বক্তাদের পক্ষে অংশ নিয়েছি, আমরা আমাদের কথা বলে গেছি, তারা তাদের কাজ করে গেছে। ফলে ওটা আসলে একটা সরকার যা চেয়েছে সেটাই হয়েছে। হ্যাঁ, শুনানির জন্যই শুনানি, এবং সরকার যা চেয়েছে সেটাই হয়েছে। এবং সরকার যা চেয়েছে সেই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, যে আপনি জানেন যে গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে অবকাঠামোগত লুণ্ঠন হয়েছে এবং পুরো স্ট্রাকচারাল যে দুর্নীতির একটা অবকাঠামো তৈরি হয়েছে, সেই সমস্ত প্রবলেমকে অ্যাড্রেস না করে গতানুগতিক পথে সরকার আবার বিদ্যুতের দাম বাড়ানোর
ঘোষণা দিয়েছে এবং এই বিদ্যুতের দাম যথেষ্ট বেড়েছে, প্রায় 19% থেকে 20% বেড়েছে। এবং এই বিদ্যুতের দাম আপনি জানেন যে 1 ইউনিটে 1 পয়সা বাড়লে সেটার একটা কিউমুলেটিভ ইফেক্ট জনজীবনে আছে। এবং তার সঙ্গে বড় কথা, এই যে প্রচণ্ড গরম পড়ছে, আপনি গ্রামের দিকে যেয়ে দেখেন, গ্রামে শোনেন যারা ঈদ করতে গেছে, যে কোনো গ্রামে দেখেন 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা লোডশেডিং চলছে, এখনও চলছে, কারণ প্রচণ্ড গরমও আছে এবং লোডশেডিংও চলছে। আমরা একদিকে একটা চৌবাচ্চা অনেকগুলো ছিদ্র করে রেখেছি, দুর্নীতি, অস্বচ্ছতা, অস্বচ্ছ চুক্তি, সে সমস্ত চুক্তির ব্যাপারে অনেক কথা এসছে, কিন্তু সেইগুলোকে আনঅ্যাড্রেসড রেখে একই জিনিস বজায় রেখে, এবং আপনারা জানেন যে দায় মুক্তির একটা আইন হয়েছিল, সেই আইনটা রহিত করেছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু ইন্টারেস্টিংলি মানুষ জানে না ওই আইন রহিত করে দুটো ধারা ওখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং তাতে বলা হয়েছে এই আইনের আওতায় যা হয়েছে সেগুলো আনটাচ থাকবে, সেগুলো নিয়ে কোনো কথা হবে না এবং এগুলো নিয়ে কোনো মামলা মোকদ্দমাও হবে না, এরকম আইনের মধ্যে 2 ক দিয়ে যুক্ত করা হয়েছে। ফলে যেটা হয়েছে যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে যন্ত্রণা মানুষ ভোগ করেছে, সেই যন্ত্রণাকে অব্যাহত রেখে আবার একটা নতুন, মানে পুরনো বন্দোবস্তকেই আবার নতুন সরকার জারি করলো যে আমরা যেহেতু বিদ্যুৎ উৎপাদনে বেশি খরচ হচ্ছে, ঘাটতি পূরণের এইটা একটা পথ, যেটা গত 20 বছর ধরে চলছিল, সেই পথেই গেল। সুতরাং মানুষের জন্য ঈদ শেষ হওয়ার সাথে সাথে একটা বড় দুর্ভোগ অপেক্ষমান। আপনি দ্রব্যমূল্যের কথা বলছিলেন, বাজারে যারা যায় তারা জানে যে এখন যে কোনো সবজি আপনি 80 টাকা 90 টাকার নিচে কোনো সবজি নেই, কারণ দ্রব্যমূল্য বাড়লে এর মধ্যে আবার কিন্তু গ্যাস, তেল, জ্বালানি সব কিছু বেড়েছে, ফলে পরিবহনের খরচ বাড়ছে, ফলে যে কোনো জিনিসেরই এখন দ্রব্যমূল্য একটা মানে আস্তে আস্তে অসহনীয় জায়গায় চলে গেছে। এবং আপনি পত্রপত্রিকায় যদি খবর পড়েন, বিশেষ করে প্রথম আলোর গত 15 দিন 20 দিন 30 দিনের খবর যদি দেখেন, সেখানে মানুষের দুঃখ কষ্টের কথা, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা আসে, সেগুলো পড়লে দেখা যায় যে আমরা একটা খুবই বিপদাপন্ন জায়গায় আছি। সুতরাং ঈদ আমাদের আনন্দ বয়ে আনলেও ঈদ পরবর্তী জীবন আমাদেরকে কোথায় নিয়ে যাবে, বিশেষ করে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি আমাদের ইকোনমিকে, আমাদের প্রোডাকশনকে, আমাদের সামাজিক জীবনকে, আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে কোথায় নিয়ে যাবে, এটা নিয়ে আমি একটা আশঙ্কার মধ্যে আছি। জি, থ্যাংক ইউ। আসবো আবার আপনার কাছে। ফাহিমা নাসরিন মুন্নি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মন্ত্রণালয় পরিচালনা কর্তৃত্ব, রাঙ্গামাটি জেলা বিএনপি রাজনীতির নিয়ন্ত্রণ এবং পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ ঘিরে দীপক দেওয়ান পদত্যাগ করে থাকতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে। এছাড়া প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে দূরত্বের বিষয়টিও সামনে এসছে। আপনি সরকারি দলের সংসদ সদস্য সহ আন্তর্জাতিক সম্পাদক, আপনি নিশ্চয়ই আরও ভালো করে জানবেন, এই আশায় আপনাকে প্রশ্নটা করছি। অনেক ধন্যবাদ মান্না ভাই আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। না, আমি আরো ভালো করে জানবো মানে কি, যেটুকু আপনি শুরুতে আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে বলেছেন, যেটা দীপেন দেওয়ান দাদা ওনার শারীরিক অসুস্থতার কারণে যেটা বলেছেন পদত্যাগ করেছেন, এটা নিয়ে হয়তো বা কোনো একটু মিশ্র প্রতিক্রিয়ার একটা তৈরি হতে পারে, যে আমাদের স্থানীয় নেতাকর্মী যারা আছেন তার সমর্থকদের মধ্যে এই ধরনের ইয়েতে একটা ইম্প্যাক্ট হয়, একটা প্রতিক্রিয়া দেখা দেয়। তো সেখানে বহু ভোটে উনি নির্বাচিত হয়েছিলেন, বহু ভোটে। তো সেই রকম 1,70,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তারপর এখন অল্প সময়ের ভেতরে আর রাঙামাটি জায়গাটা থেকে 12 বছর পরে কেউ পূর্ণমন্ত্রী দীপেন দেওয়ান দাদা হয়েছিলেন। তো স্থানীয় পাহাড়ি বাঙালি সব রকম জনগোষ্ঠীর মধ্যেই সেটা নিয়ে একটা প্রত্যাশা ছিল, যেটা হয় যে আশা করেছিল মানুষ। কিন্তু ওনার পদত্যাগের সিদ্ধান্তটা একেবারেই ওনার, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নিজের। তো সাধারণ মানুষ আর দলীয় নেতাকর্মী হিসেবে আমরা তো আশা করেছিলাম যে এই টার্মে উনি ইনশাল্লাহ থাকবেন, কিন্তু পারেননি, এটা পার্সোনাল ডিফিকাল্টি ওনার। এখানে কিন্তু প্রশ্ন, জি ধরেন আমি যদি আপনাকে এরকম প্রশ্ন করি, আপনি নিজে একজন এমপি বেশি ব্যস্ত থাকে নাকি মন্ত্রী? না, নিজের এলাকাতে মন্ত্রী তো এমপি তো 24 ঘন্টা ব্যস্ত। যদি শারীরিক অসুস্থতা হয় তাহলে উনি এমপিগিরি করবেন কিরকম করে? উনি মন্ত্রী থাকতে পারছেন, কিন্তু এমপি তো আছেন না। মন্ত্রী হলে তো আপনার আরেকটা, এমপির বাইরে মন্ত্রী মানে এক্সট্রা প্রেশারও থাকে, এভরিডে ডে টু ডে কাজের যে প্রেশার সেটাও থাকে, সেটা থাকে। আমাদের এমপিদের থেকে মন্ত্রীদের কাজের চাপ বেশি থাকে, কারণ তাদের তো অনেক রকম প্রশাসনিক কর্মকাণ্ড, স্থানীয় তাদের যে সবকিছু মিলিয়ে একটা অনেক বড় বেশি থাকে না।
অবশ্যই অবশ্যই বেশি থাকে। ডাক বারাকে ডাক্তার আসে, এমপি তো তাও হয় না, গ্রামের মধ্যে থাকেন, পান না হয়তো না। আমি বলছি যে শারীরিক অসুস্থতাটাই কি কারণ? দ্বিতীয় ধরেন আমি আরেকটা কথা বলি, আমি জানি যে এরকম করে আবার জিজ্ঞেস করা উচিত কি না, আপনাকে বিব্রত করার জন্য না। নর্মালি দলের মধ্যে এরকম কোনো সমস্যা যদি হয়, তাহলে দলের যে অথরিটি, হাইয়েস্ট অথরিটি, তারা চেষ্টা করে সেটা মেটাতে। জি, উনি জি। পদত্যাগ করলেন, গ্রহণ করা হলো, কোনো দেরিও হলো না। কেউ পার্সিউ করা হলো কি, তাকে রাখার জন্য চেষ্টা করা হলো? না, এটা তো যারা আমাদের দলের নীতি নির্ধারক আছেন ওনারা এটা তো নিশ্চয়ই সেভাবেই দেখেছেন যে এখন যদি এই পদত্যাগের পিছনে যেটা দাদা বলেছেন যে ওনার শারীরিক অসুস্থতা, তার বাইরে আমাদের মতন নেতা কর্মী হিসেবে আমাদের বলেছি তো আমি যে আমাদের একটা লেজিটিমেট প্রত্যাশা থাকে যে কেউ মন্ত্রী হয়েছেন, উনি থাকবেন, আমরা কাজ করব, উনি কাজ করবেন। কারণ রাজনীতির মূল কথাটাই তো হচ্ছে জনগণের জন্য কাজ করা, জনসেবা করা। তো সেখানে হয় কি, এই ধরনের বাংলাদেশের কালচারে পদত্যাগ করা, রাজনীতির যেই কালচার, সেখানে পদত্যাগ করা খুব একটা নেই, তো করে না তো। আপনি দেখেছেন যে মাত্র হানিমুনও শেষ হয়নি কিন্তু। না, এটাই তো আমাদের তো 6 মাস তো হানিমুন থাকে না। ঠিক আছে, আমাদের এখানে তো এটা তো 3 মাসের বেশি হয়েছে, সরকার তো একদমই নতুন। তো সেই অবস্থায় নিশ্চয়ই ওনার জেনুইনলি ওই যেই কথাটা উনি বলেছেন যে একটা রাজনৈতিকভাবে আমরা বিশ্লেষণ করলে সেটা তো এখানে হয়তো নানামুখী কথাবার্তা এটা আসবে, কারণ এটা প্র্যাকটিস না। পদত্যাগটা আমি বলছি, একবার চেয়ারে বসতে পারলে যে ওই চেয়ারের মধ্যে সুপার গ্লু আছে, এখন সেটা দাদার বেলায় তো সেটা প্রমাণ হলো যে না, সুপার গ্লু সবসময় থাকে না। তো সেই রকম একটা অবস্থায় কিছু রাজনীতিটাই তো এমন জিনিস যে এই রকম একটা কোনো ঘটনা ঘটলে মুখরোচক নানান রকম কথাবার্তা, অন্তর্কোন্দল হতে পারে, এটা হতে পারে, সেটা আরও কিছু অ্যাড হয়, নিয়ম তাই। কিন্তু এখানে যেই কথাটা বলেছে যে পার্বত্য চট্টগ্রামের যে সামগ্রিক উন্নয়ন কিংবা রাজনৈতিক স্থিতিশীলতা সব কিছু, আমরা তো চাই যে এটা অ্যাজ ইট ইজ থাকুক। এটা তো এমন না যে একজন কাউকে একটা আমরা সরিয়ে দিলাম, সেটা না। কি এখানে সাধারণ জনগণ তারাও যেরকম চেয়েছে, ওনার এলাকায় উনি ভীষণ জনপ্রিয়, সেটা সত্যি ভীষণ জনপ্রিয়, বিরাট ভোটের ব্যবধানে উনি এইবারও জিতেছেন। কাজেই মাঠে পর্যায়ের উত্তাপ, ওইটার জন্যই এই প্রশ্নগুলো ঘুরছে, আরও কিছুদিন ঘুরবে, কারণ এটা আমাদের রাজনৈতিক নর্মস, ট্রেডিশন, কালচারে যায় না। কাজেই এটা একটা এক্সাম্পল যেটা সেট করেছেন, ওনার শারীরিক অসুস্থতার কথাটা এনে আমরা আশা করব ওনার সুস্থতা, আমরা আশা করব যে উনি শারীরিকভাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং পরে আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনারা এটাকে দেখবেন, অ্যাড্রেস করবেন। থ্যাংক ইউ। উমা ফাতেমা, 24 অভ্যুত্থানে তো আপনি একেবারে সামনে গড়েছেন, এগিয়ে নিয়েছেন, পরিণতিও দিয়েছেন বলা যায়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আপনার চোখে ছিল, কত দূরে এগোতে পেরেছেন মনে করেন? অসংখ্য ধন্যবাদ মান্না ভাই। সত্যি কথা বলতে আমাকে যখন বলছো যে মান্না ভাই প্রোগ্রাম সঞ্চালনা করছে এখন থেকে, তখন আমি খুব আগ্রহবোধ নিয়েই আসলে আসলাম। না হলে আমি নিজেও খুব বেশি প্রোগ্রাম অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করা, আমি লাইফে একটু ফোকাসড পড়াশোনা বা এইসব বিষয় নিয়ে। তো আপনি আসছেন, এই প্রোগ্রামটা সঞ্চালনা করছেন, শুনেই আমার খুব ভালো লাগলো। সেই জায়গা থেকে হচ্ছে আসা। এর বাইরে যে প্রশ্নটি করলেন আসলে কি এক্সপেক্ট করেছি বা কি হয়েছে, আমি মনে করি যে আসলে দেশে যে পরিস্থিতি ছিল, সত্যি বলতে গত 50 বছরে, আমি 17 বছরের কথা বলবো না, 71 স্বাধীনতা যুদ্ধের পরেই তো বাংলাদেশ আসলে কখনোই ঠিক ট্র্যাকে ছিল না। তো একটা দেশের যখন এমন অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, তো এরকম একটা কি বলবো, এখানে আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে আপনি বিচার বিভাগ বলেন, আমাদের সংসদ বলে, কোনোটাই কিন্তু ঠিকঠাক মতো কখনোই আমরা ফাংশন করতে দেখিনি। তো সেই জায়গা থেকে অন্তত আমরা কিছুটা ধাপ এগিয়েছি যে বাংলাদেশের মানুষের 1990s পরে 30 বছরের যে এক ধরনের একটা
ডিপলিটিসাইজেশন হয়েছিল সেটা থেকে কিন্তু বাংলাদেশ কিছুটা রিভার্ট ব্যাক করেছে। এবং আমি দেখি যে আগে যে ছাত্ররা যারা রাজনীতি নিয়ে একেবারেই ভাবতো না, তারা কিন্তু সপ্তাহে মাসে রাজনৈতিক খোঁজ খবরগুলো রাখে বা বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে, অন্তত ওয়াকিবহাল থাকে। তো এটা আমি মনে করি যে বাংলাদেশে একটা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকি যা ঘটনা ঘটেছে এগুলো নিয়ে তো আমাদের আলোচনা, সমালোচনা, হতাশা, আশা সবই আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু চৈতন্যগত অনেক পরিবর্তন ঘটে গেছে। সো এটাকে আমি একটা বড় ধরনের পজিটিভ ফিডব্যাক আকারেই দেখি আর কি। তো আমি বলবো না যে মানে একেবারে সব পেয়েছি বা সব কিছুই হয়নি, বরং মনে করি যে আমরা যদি প্রসেসটা কন্টিনিউ রাখি, বছর বছর ইলেকশনগুলো হয়, আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি ঠিকঠাক মতো হয়, একই সাথে হচ্ছে আমরা যাতে যদি অর্থনৈতিক সমস্যাগুলোকে সমাধান করে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে উইদিন 25 to 30 ইয়ার্সের মধ্যে বাংলাদেশ কিন্তু আবার নতুন করে রিডেভেলপ খুবই কঠিন। কারণ একটা 50 বছরে একটা দেশ যখন হচ্ছে নানান ধরনের সমস্যায় বিপর্যস্ত হয়ে যায়, সেটা একদিনে সব ঠিক হয়ে যাবে সেটা আশা করাটাও ঠিক না। আবার প্রসেসটা কন্টিনিউ হলে আমি মনে করি যে আমরা যারা আছি, নতুন ছাত্ররাও যুক্ত হচ্ছে রাজনীতির সাথে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু নানানভাবে ফাংশন করছে, বাংলাদেশ উইদিন 20 to 30 ইয়ার্স আবার ঘুরে দাঁড়ানোর সক্ষমতাটা রাখে। এটা আমি দুবার বললেন। হ্যাঁ, আমি দুবার বিশ্বাস বললেন করি। 20 থেকে 30 বছর কোন হিসাব করে বলেছেন দেখি? 20 থেকে 30 বছর বলেছি, এটার বড় কারণ আমি রিসেন্টলি তো পৃথিবীর অন্যান্য দেশগুলোর উদাহরণ দেখার চেষ্টা করছি যে কিভাবে মালয়েশিয়া কিভাবে গ্রো করলো, কিভাবে সিঙ্গাপুর গ্রো করলো। মালয়েশিয়া সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে আসলে বাংলাদেশকে আমরা জাজও করতে পারবো না, কারণ বাংলাদেশ একদম যুদ্ধের পরবর্তী সময় থেকেই তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে আছে। এরকম তো কখনই হয় নাই। এবং যতবারই নতুন সরকার আসে তারা হচ্ছে স্টার্ট বাটন চাপতে চায়, স্টার্ট বাটন চেপে আবার সবকিছু রিভার্ট ব্যাক করতে চায়। এভাবে করতে গেলে তো দেশ আসলে কখনো সঠিক পথে থাকে না। সবাই যদি মনে করে যে দেশ এখন আমার হাতে, আমি সব চালাবো, তাহলে কিন্তু দেখা যাবে যে দেশের যে একটা প্রপার সিস্টেমটা আসলে কখনো গ্রো করে না। তো এখন বর্তমান যে সরকার আসছে, যে আপনি বললেন না, যদি স্থানীয় সরকারি নির্বাচনগুলো ঠিক মতো হয়, তো স্থানীয় সরকারে কি হয়েছে? সবগুলো হয়নি। বাতিল করে এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যাদেরকে, এগুলো সব পার্টি লোক। সেটা তারা তো আবার অবশ্যই নিজেদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছেন, মানে ক্যাম্পেইনও করছেন। না, সেটা তো অবশ্যই। এটা তো এটা আমি মনে করি যে ঘটনাটা কেন ঘটেছে, ধরেন জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা যে ডিসেন্ট্রালাইজেশনের কথাটা বলেছিলাম, আমি বর্তমানে এসে যেটা ফিল করি সেটা হচ্ছে ওই ডিসেন্ট্রালাইজেশন আমাদের জনগণের ভিতরেও কিন্তু ওই ডিসেন্ট্রালাইজেশন কনসেপ্টটা আসলে কিরকম, এটা কিন্তু জনগণের সামনে প্রপারলি কখনো উপস্থাপিত হয় নাই। এটা একটা কনসেপ্ট আকারে শিক্ষিত সমাজের মধ্যে ছিল। আমরা যারা রাজনীতি করতাম, আলাপ আলোচনা করতাম, আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজ দেশের কথা অনেকবার বলেছি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখনো চিন্তাও তো করতে পারে না যে ঢাকার বাইরে ইকোনমিটা ডিসেন্ট্রালাইজড হবে। কথাবার্তা হয়, কিন্তু আমাদের ইকোনমির দিক থেকে যদি আমরা দেখি, এটা তো প্রচণ্ড রকমের ঢাকামুখী। আর গ্রামীণ অর্থনীতি বলতে কিছু নাই। ক্লাস 8-9 পরে আমাদের যে ছেলেরা আছে তারা কিন্তু কেউ মিডল ইস্টে যাচ্ছে, কেউ ইতালি যাচ্ছে, কেউ নানানভাবে কিন্তু বাংলাদেশ থেকে তারা বের হয়ে যাচ্ছে। সো এখানে আমরা যদি এখানে ডিসেন্ট্রালাইজ করতে চাই এবং একই সাথে পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা গণতান্ত্রিক দেখতে চাই, তাহলে এটা তো একটা রেসিপ্রোকাল বিষয় হতে হবে। মানে এটা হচ্ছে আমার এক ধরনের একটা উপলব্ধি আর কি। এবং এটা সম্ভব ছিল যদি এখানে বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তৎকালীন সময়ে যদি আমাদের পলিটিক্যাল পার্টি এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা সমঝোতার মধ্য দিয়ে এখানে একটা স্থানীয় সরকার পর্যায়ে সংস্কার আনার চেষ্টা করা হইতো, যেটা আমরা জুলাই সনদ বলি বা আমাদের যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল সেগুলো যদি প্রপার বাস্তবায়নের মধ্য দিয়ে করা হতো, তাহলে হয়তো একটা আশা বা সম্ভাবনা আরো বৃহত্তর পরিবেশে আমরা দেখতাম। তাই আমি একটু প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করছি আর কি, যে এখানে আসলে গ্রেট লিপ ফরওয়ার্ড করার সুযোগ আসলে খুব কম বর্তমান সময়ে এসে। 20 বছরের গ্রেট লিপ মনে করছেন না? 20-30 বছর গ্রেট লিপ না, আমি মনে করি 20 বছর তো আমি অনেক বড় সময় ধরে নিয়েছি না। অনেকে তো মনে করে যে 10 বছরের ক্ষমতা এসে সব ঠিক করে ফেলবে, বা আবার আওয়ামী লীগও তো মনে করে যে 10 বছর পর আবার চলে আসবে। তো আমি তো সেই জায়গায় মনে করি যে দেশ আরো সময় লাগবে। দুই জেনারেশন সময় নিয়েছি আমি, সত্যি। শুভ কিবরিয়া, আপনার কাছে আসছি। অবশ্য জবাব দেওয়ার মতো সময় আপনি পাবেন কিনা জানি না, আমার বিরতির সময় হয়ে যাবে, কিন্তু প্রশ্নটা করে রাখি, মানে একটু অ্যাটেনশনটা সরাচ্ছি। উমামা যেরকম করে বললেন খানিকটা ফোকাসড, কিন্তু খুব পার্টিকুলার না। উনি মনে করেন 20-30 বছরে একটা দৃশ্যমান উপলব্ধি করবার মতো একটা পরিবর্তন হবে। ওটা এক্সপ্লেন করবার উনি সময়ও পাননি, বা সে সময় আমি দিতেও পারিনি, আপনি ধারণা করতে পারেন। কিন্তু এটার সঙ্গে তো যুক্ত আছে সামগ্রিক অর্থনীতির বিষয়টা। সেটা দিয়ে আমি বলছি যে ধরেন এইবার
9,30,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, তার সাথে সামগ্রিক অর্থনীতি। পুরো প্রশ্নই আপনার কাছে আসবো জনাব শুভ কিবরিয়া। আমি বলছিলাম বাজেট ধরা হচ্ছে যেরকম পত্রপত্রিকা, সেটা প্রায় ফাইনালি বলতে পারেন 9,30,000 কোটি টাকার মতো। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় 7 লক্ষ কোটি টাকা। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি বিল্ড করা হবে। 31 সালের মধ্যে 1 কোটি কর্মসংস্থান করা হবে। আর অন্যদিকে দেশের অর্থনীতির বাস্তবতা কি বলবেন? ধন্যবাদ মন্নু ভাই। প্রথম কথা হচ্ছে যে বাজেট যে ভলিউম, আমাদের তো গত 10-15 বছর ইতিহাস হচ্ছে যে প্রত্যেক বছরের রেকর্ডকে ভেঙে এগিয়ে যাওয়া বাজেটের ভলিউমে, কিন্তু অ্যাট দ্য এন্ডে কী হচ্ছে সেটা একটা খেয়াল করার বিষয়। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম এই প্রশ্নে, এই ভলিউমে বাজেটের প্রশ্নে একটা কথা বলেছেন যে কোনো জায়গায় যখন পানি নিচে চলে যায় তখন আমরা টিউবওয়েলে কী করি, আমরা টিউবওয়েলের উপরে পানি দিয়ে পাম্প করে পানি তোলার চেষ্টা করি। উনি বোঝাতে চেয়েছেন যে একটা হিউজ অ্যামাউন্ট টাকা সরবরাহ করে আমরা ইকোনমিটাকে উপরেতে যাব। প্রশ্ন তো যে টাকাটা সরবরাহ করবেন করতে, হ্যাঁ, এখন সরবরাহ করতে থেকে সেটা বোঝার আগে আমি ঈদের আগে টাকা তুলতে যে দেখলাম যে নতুন গভর্নরের সয়ে চকচকে টাকা সব জায়গায়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাপানো হচ্ছে ব্যাপক, ঠিক আছে। এবং সেটা যেটা একটু আগে মানে অফেয়ারে আমাদের উমামা বলছিলেন যে গরুর দামের দিকে তাকালেও কিন্তু আপনি মূল্যস্ফীতির ব্যাপারটা দেখতে পারেন। 5 মণের একটা গরুর স্ট্যান্ডার্ড দাম কত হওয়া উচিত? যে কোনো জিনিসের একটা রেশনালাইজ আছে না। আপনি এখন 5 মণের একটা গরু, আমি এবার কোরবানির আমার যে অবজারভেশন সেটা ধরেন 1,60,70,80,000 টাকা থেকে 2 লাখের মধ্যে। তাহলে মানে টাকার মান কোথায় গেছে সেটা কিন্তু এটা একটা ইন্ডিকেট করে যে আমরা টাকার ভলিউমটা বাড়ছে কিন্তু এই টাকা আসলে রিয়েল টাকায় পরিণত হচ্ছে না। মানে আমাদের ইকোনমিটা আপনি দেখেন একটু খেয়াল করে, যেটার মধ্যে রিয়েল ইকোনমি কই? একমাত্র হাওরের ধান, এই যে ধান হলো এটা একটা রিয়েল ইকোনমি, কিন্তু হাওরের ধান কিন্তু এবার আমরা রাখতে পারি না। এবার তো আপনি জানেন যে হাওরের ধান কী রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন ওই হাওরের ধানের কাউন্টারে আপনার যে ফরেন কারেন্সি লাগবে, আপনি দেখেন সে ডলার লাগবে এই ধান যদি আমরা ইম্পোর্ট করতে যাই। আমাদের গত 5-10 বছরে রিয়েল ইকোনমি কিন্তু কোথাও নাই। একটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে, ফ্যাসিবাদী আমলে হিউজ অ্যামাউন্ট অবকাঠামো তৈরি হয়েছে, সেটা কস্টিং বেড়েছে, 3 টাকার জিনিস 17 টাকায় হয়েছে, টাকা পাচার হয়েছে। এবং আজকের আমি রিপোর্ট দেখলাম যে গত 3 মাসে খেলাপি ঋণের সংখ্যা কিন্তু বেড়েছে। আবার আমরা দেখলাম অনেক, হ্যাঁ, যে একটা হিউজ অ্যামাউন্ট টাকা আপনার 60,000 কোটি টাকার ব্যবস্থা করা হচ্ছে যে সেটা আপনার ব্যবসা বাণিজ্যে দেওয়া হবে, রিফুয়েলিং করা হবে আর কি। ব্যাংকগুলো যে মার্জ হয়েছে 5টা, সেটার ক্যাপিটাল নিয়েও কিন্তু নানা রকম অসন্তোষ আমরা দেখছি। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্নের মধ্যে, নতুন সরকার তো একটা স্বপ্নের মধ্যে তারা এখনো আছে। অথবা আমরা যদি অতীতের শাসনামলগুলোকে দেখি, সেই শাসনামলগুলো দেখলে একটা হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট টাকা বাজারে ছেড়ে যে কোনো ফর্মে এই পুরো পলিটিক্যাল ইকোনমিটাকেও চালাতে হবে। এই যে বিএনপির লাখ লাখ কর্মী বছরের পর বছর নিপীড়িত থেকেছে, নির্যাতিত থেকেছে, জীবন জীবিকা থেকে দূরে থেকেছে, তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? মানে তারা তো আমাদেরই অংশ। তো সেই ইকোনমিটা কিভাবে চলবে? এখন এটা কি ধরেন এই টাকা কোনোভাবে রুরাল ইকোনমিতে, যেমন আপনার ফ্যামিলি কার্ড বা অন্য কার্ডের মধ্য দিয়ে রুরাল ইকোনমিতে এই টাকাটাকে ইনটেক করে সেটাকে একটা চাঙ্গা করার ব্যবস্থা কিনা? আমার শঙ্কাটা হচ্ছে আমরা একটা খুবই বিপজ্জনক আন্তর্জাতিক বাণিজ্যের লড়াইয়ের মধ্যে আছি। ট্রাম্প আজকেও দেখবেন যে নতুন করে আবার শুল্কের প্রশ্নটা আবার এসছে। এই শুল্কের প্রশ্ন কোথায় দাঁড়াবে? শেষ পর্যন্ত আমরা কি অর্জন করব? এবং আজকের শুল্কের যে হিসাব দেখলাম তাতে দেখলাম যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমাদের গার্মেন্টস সেক্টর, ঠিক আছে। এই একটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মিটিগেট করে আমরা আমাদের মধ্যে যে রিয়েল ইকোনমির জায়গাটাকে, বিনিয়োগের জায়গাটা, গত 5-7 বছরে দেখেন কিন্তু বিনিয়োগ হয় না, কিন্তু অনেক কথা হচ্ছে। আমাদের বিডার চেয়ারম্যান সাহেব যিনি এই সরকারও ক্যারি করছে অনেক কিছু দেখালেন, কিন্তু আমরা কিন্তু রিয়েল কোনো ইকোনমি দেখতে পাচ্ছি না। তো আমি ওই জায়গাটাতে শঙ্কিত। এবং আমাদের মানুষের জীবনযাপন, যে এখনও আমাদের লোক বিদেশে যেতে যে মারা যাচ্ছে, মানবেতরভাবে তারা জীবনকে রিস্ক নিয়ে সেখানে যাচ্ছে, এই কন্ডিশনগুলো এখনও আছে। ফলে এই হিউজ বাজেট কতটা ওয়েল ম্যানেজড হবে, কতটা এটা ডিস্ট্রিবিউটেড হবে, সব বড় প্রশ্ন, যেটা মামা বলছেন ডিসেন্ট্রালাইজেশন, এই টাকাটা কীভাবে ডিস্ট্রিবিউটেড হবে, নাকি কিছু লোকের পকেটে চলে যাবে, সেই মেকানিজমকে আমরা এনশিওর করতে পারবো কি পারবো না, সেইটা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ।
গত বছর রেভিনিউ বাজেট রিভাইজ যেটা হয়েছে 1 লক্ষ কোটি টাকা তো ডেফিসিটই থেকে গেছে, টাকাই পাননি। এখন আপনি কিরকম করে ভাবছেন যে এই টাকা ডিস্ট্রিবিউটের পরে কথা পাবেন কই? IMF তো দিচ্ছে না। এখন আপনি যে বিদ্যুতের দাম ইত্যাদি বাড়ালেন, এখন যে আপনি কথাটা বলেন নাই, এই বিদ্যুতের দামকে IMF কে স্যাটিসফাই করার জন্য বাড়ানো, এটা অনেকে বলছে এবং মনে হচ্ছে তাই। এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা চেয়েছে, তারাও সংস্কারের কথা কিছু বলেছে। এবং সম্ভবত বিদ্যুতের দাম এত রিস্ক নিয়েও, এটা তো একটা অজনপ্রিয় সিদ্ধান্ত এবং এটা সরকারকে যথেষ্ট ভোগাবে। সরকার যত কথাই বলুক, এটা সরকারকে ভোগাবে, তার দেশ চালানোর প্রক্রিয়াকেই ভোগাবে, পুরো সিস্টেমটা। কারণ মানুষ তো কষ্টে সাফার করবে। এবং আপনি কিন্তু যে এত হিউজ 29,000 মেগাওয়াট পাওয়ার ক্যাপাসিটি নিয়ে বসে থেকেও আপনি কিন্তু লোডশেডিং কভার করতে পারছেন না। সুতরাং আপনার তো সব কিছু আছে, কিন্তু আপনি ফেল করছেন, কারণ পুরো মেশিনটা ওয়েল ডিজাইন না, এটা ঠিকমতো চলার মতো না, চালাইতে চাইলেও চলবে না। তো সেইখানে আপনি এই হিউজ টাকা এনে আপনি টাকার ব্যবস্থা কিভাবে হবে, সেই টাকাটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং সেই টাকাটা কিভাবে ফিরে এসে মানুষের কল্যাণকে নিশ্চিত করবে, সেইটা হচ্ছে বড় প্রশ্ন। এটা ডিস্ট্রিবিউট হবে কিভাবে? কতিপয়তন্ত্রের হাতে চলে যাবে নাকি জনমানুষের হাতে যাবে এবং জনমানুষ এটাকে রিয়েল ইকোনমিতে চালাবে? আপনি দেখেন উপজেলাগুলোতে গেলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যায় যে আপনার যে টাকা আসতেছে না হাতে, এ টাকা কোথায় যাচ্ছে? ব্যয় হচ্ছে। একটা বড় টাকা মাদকে যাচ্ছে। আপনি আমার সঙ্গে কালকে চলেন, আমি সকালবেলা 10টার সময় শাহ আলী মাজার রোডে যাচ্ছি, আপনি যাই দাঁড়ান আমার সঙ্গে, কয়েক 50-60 জন লোক চলে আসবে গাজার পুরিয়া বিক্রি করার জন্য, দিনের বেলা। প্রত্যেক দিনের অভিজ্ঞতা আমার এটা, ঠিক আছে? তাহলে এই ইকোনমিটা যে চলছে, মানে আপনার তো ব্যয় হচ্ছে এটার মধ্যে। তারপরে ধরেন আমাদের চিকিৎসা ব্যয়, আমাদের তো একটা মানে জীবনযাপনের একটা বড় অংশ চিকিৎসা ব্যয় চলে যাচ্ছে। তো সুতরাং এগুলো তো রিয়েল ইকোনমি না, মানে এগুলো তো আমার আসলে রিয়েল ইকোনমি না। আমি বলছি যে এই যে একটা সিস্টেম আমরা তৈরি করে রেখেছি, সেই সিস্টেমকে কতটুকু চ্যানেলাইজ করে, মেশিনারি চালু করে এটাকে ওয়েলফেয়ারে নিয়ে যাওয়া যাবে, মানুষের কল্যাণে ব্যবহার করা যাবে, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার মতো ব্যবস্থা দিয়ে আমার চোখে পড়ছে না। জি, ফাহিমা নাসির মুন্নি, কথা তো শুনলেন। আমি আরেকটা কথা বলি, আপনাদের সরকার যখন সরকার গঠন করা হয় তখন LPG সিলিন্ডার 12 কেজির দাম হয়েছিল 1306 টাকা। 3 মাসে 600 টাকা, 604 টাকা বাড়িয়েছেন, তারপরে 55 টাকা কমানো হয়েছে। 604 টাকা বাড়িয়ে 55 টাকা কমানো হয়েছে। বর্তমান মূল্য 1885 টাকা। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7 লক্ষ কোটি টাকা। একটু আগে আমি বলেছি, করের আওতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা হচ্ছে, একটু আগে বলেছি, 1 লক্ষ কোটি টাকা ঘাটতি হয়েছে। এর মধ্যে আবার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি দাম বৃদ্ধি করেছেন, বিনিয়োগের স্থবিরতা আছে। সব মিলে জনগণ কোন দিকে যাচ্ছে, অর্থনীতি যাচ্ছে কোন দিকে? দেখেন, গত 4টা টার্মে যেই ফ্যাসিবাদ আমাদের ওপর চেপে বসেছিল, তারা তো শুধু অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, বিষয়টা সেরকম না, প্রত্যেকটা প্রতিষ্ঠানই তো তারা ধ্বংস করেছে। তারা তো আপনার 29 লক্ষ কোটি টাকার বেশি পাচার করে নিয়ে গেছে। সেই রকম একটা অবস্থায় এই সরকারটা গঠন করবার অল্প কিছু দিনের মধ্যেই, দিন দশেকও হয়তো হয়নি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা, ইরান, ইরাক, আমেরিকা, ইসরায়েল, এটার যে একটা ইম্প্যাক্ট, যেটা বিশ্ব বাজারেও আছে, পৃথিবীর অন্যান্য দেশেও যে একটা অস্থিরতা আপনার তৈরি করেছিল, আমরাও তার খুব বাইরে এটা থাকা ওই সময় সম্ভব ছিল না। এটার প্রভাবটা জ্বালানি খাতে যেভাবে পড়েছে, আপনি দেখেছেন যে জ্বালানি তেলের যেই সংকট, গাড়ির লাইন হয়েছিল, সেখানে আবার সংসদে যখন বিরোধী দলের 5 জন সংসদ সদস্য, সরকারি দলের একটা কমিটি গঠন করে দেয়া হলো এবং কিছু দাম বাড়ানো হয়েছে, তারপরে কিন্তু দেখা গেল যে ওই দীর্ঘ লাইন সেটা এখন নেই। কিন্তু তারপরও বাংলাদেশে এই যে বাজেট নিয়ে আমরা কথা বলছি, প্রত্যেক বছরই সবসময় যে বাজেট যখনই আপনার দেয়া হবে, সেটা নিয়ে আমরা কথা বলি, অর্থনীতিবিদ বলুন, ব্যবসায়ী বলুন, আমরা রাজনীতিকরা বলি, সাধারণ মানুষ বলেন, এক ধরনের একটা চিন্তা প্রতিক্রিয়া থাকে, এটা পক্ষে এবং বিপক্ষে। এখন বর্তমানে আমাদের দেশের যেই একটা সামষ্টিক যেই অর্থনীতি, সেখানে তো আপনার মূল্যস্ফীতি বলুন কিংবা যে রকম ডলার সংকট প্রেক্ষাপট, যে কথা আপনি বলেছেন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং সেই সাথে মাদকের সমস্যা, এগুলো তো কিছু কিছু তো আছে। এমন তো না যে খুব ভালো একটা অবস্থায় আমরা
এই সরকারটা এসেছে, বিষয়টা মোটেই তা ছিল না। সেই রকম একটা অবস্থায় এই ক্রাইসিসগুলো কিন্তু সবাই স্বীকার করছে। জি জি উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছে সেটা আমরা। স্বীকার করছে, জি এই যে যুদ্ধের যে প্রতিক্রিয়া সেটা স্বীকার জি, করছে, জি। এখন পর্যন্ত অ্যাবসেন্টি যারা যারা আছে ক্যাপিটালিস্ট তাদের যে চাপটা সেটা স্বীকার করছে। কিন্তু তার জবাব এত বড় বাজেট, এত বড় রেভিনিউ বাজেট, মানে এটা কি ওয়ার্কআউট করবে শেষ পর্যন্ত? না, Work করবে? চেষ্টা যে মূল্যস্ফীতি এগুলো যদি সত্যিকার অর্থে সুনির্দিষ্ট আপনার যেই রূপরেখাগুলো দিচ্ছেন আমাদের অর্থমন্ত্রী এবং তার সাথে অর্থনীতিবিদ হিসেবে আরও সরকারে যারা যুক্ত হয়েছেন, তো আমরা তো মনে করি সাধারণ মানুষের যেমন প্রত্যাশা থাকে নিত্যপণ্যের জিনিসপত্রের দাম আয়ত্তে থাকা এবং অন্যান্য, এখন বাজেটের আপনার যদি জীবনযাত্রায় মানুষের ব্যয় বেড়ে যায় সেটা তো একটা ডেফিনেটলি আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম ইয়ে নিয়ে আসে, চিন্তা ভাবনা। এখন বাজেট এটা উচ্চাভিলাষী বাজেট, সাধারণত সবসময় সেই রকম একটা কথা আসে যদি বাজেটের আকার আকৃতি বড় হয়। এখন সব কিছু মিলিয়েই মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে আপনার জিনিসপত্র দীর্ঘমেয়াদী পরিকল্পনায় করমুক্ত রেখে আয়ের সীমা, যে একটা নির্দিষ্ট সীমা যেটা থাকে জিনিসপত্রের দাম, তারপরও বাজেটের যে আয় ব্যয়ের মধ্যে ঘাটতি, এই ঘাটতি মেটাতে আপনার সরকার যে কি রকম ব্যবস্থা, কি রকম ম্যানেজমেন্ট, কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, সেটার আমরা দেখেছি যে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং ওনার যেই টিম বেশ কয়েকটা প্রোগ্রাম কিন্তু এর মধ্যে করেছেন, আমরা গিয়েছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। এখন সেই রকম ইয়েগুলোতে সব কিছু দেখে যে দক্ষতা বৃদ্ধি করা, আপনার আয় ব্যয় সমন্বয় করা, সাধারণ মানুষের জীবনযাত্রার মানটাকে মাথায় রেখে আমি তো মনে করি যে এটা আমরা ওয়ার্কআউট করতে পারবে ইনশাল্লাহ। কারণ না হলে যদিও একটা কঠিন অবস্থায় রেখে গেছে, তারপরও আমরা একেবারে খুব যে নিরাশ হয়ে যাব শুরু না হতে, সেটা বোধহয় ঠিক হবে না। আমরা আশা করতে চাই, আপনার সাথেই থাকার চেষ্টা করব। জি জি, তবে আপনার কাছে আবার ফিরে আসবো ঠিক আছে। এই ধরনের প্রশ্ন মানে অর্থনীতি সংক্রান্ত। তার আগে উমামা আপনাকে আমি জিজ্ঞেস করি, 100 দিন পার হয়ে গেছে গভর্নমেন্টের, 100 দিনের কিছু বেশি। সংবিধান সংস্কার পরিষদের শপথের কথা ছিল, হয়নি। গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ইত্যাদি ইস্যুতে প্রশ্ন তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার যে 133টা অধ্যাদেশ দিয়েছিল তার মধ্যে কত 90টার কাছাকাছির মতো, ওটা নর্মাল ছিল, সংস্কারের মতো না, অতগুলো কমন জিনিস। আবার এখন জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে কমিটি গঠন করতে চায় গভর্নমেন্ট। অপোজিশনের কাছে বলেছে নাম দাও, তারা বলেছে নাম দেবে কি দেবে না ভাবছে। সরকার বলেছে না যদি দেয় আমরা নিজেদের মতোই আমাদের দাম নেব। তো এই মিলে রাষ্ট্রের কাঠামোগত যে সংস্কারের প্রশ্ন সেটা তো ঝুলে গেল না? না, এটা তো মানে আমার কথা হচ্ছে এটা তো হওয়ারই ছিল। বিষয়টা এই সংস্কার ইস্যুতে এমন কিছুই হচ্ছে না যা ঘটার কথা ছিল না, বা আমাদের ভবিত বুঝিও না। বিষয়টা হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রথম দিকে ফাংশনাল ছিল বা প্রথম দিকে তারা কাজ করছিল, তখন তো আমাদের সবার এক ধরনের একটা এক্সপেকটেশন ছিল যে তারা যে সংস্কার কার্যক্রমগুলো করবে সেটার একটা প্রাথমিকভাবে আমরা একটা ইমিডিয়েট ইফেক্ট দেখতে পারবো এবং সকলের মধ্যে একটা নিরপেক্ষতা বজায় রেখে সরকার এখানে কাজ করবে, সবগুলো পক্ষের সাথে বসবে। কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা কিন্তু দেখে এসেছি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা দেখা যাচ্ছে কিছু পক্ষকে তারা একটু সুবিধা করে দিতে যাচ্ছে, এর সাথে বসবে তো ওর সাথে বসবে না। এবং শেষে যখন ঐক্যমত কমিশন হচ্ছেও, ইভেন আমি সংস্কার কমিশনগুলো যখন তৈরি হচ্ছে সেই প্রসেসটা নিয়েও আমি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন রাখি। কারণ এখানে সংস্কার কমিশন কী ফর্মে আসলে তৈরি হলো এবং দেখা যাচ্ছে যে মানুষগুলোকে ইনক্লুড করা হলো সেটা কোন প্রসেসের মধ্যে দিয়ে ইনক্লুড করা হলো। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিক থেকেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, ইভেন পলিটিক্যাল পার্টিগুলো থেকেও কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে গেছে, যেটা কোনো ক্ষেত্রে পরবর্তীতে গণতান্ত্রিক দেখা গেছে এগুলো প্রত্যেকটাই অসম্ভব রকমের নেগেটিভ ইফেক্ট ফেলেছে। কারণ প্রথম দিকে 6 মাসের মধ্যে সাধারণ মানুষ কিন্তু সংস্কার কার্যক্রম থেকে বাদ, মানে মানুষ জানেই না যে এখানে আসলে কোনো যে সংস্কার হবে বা এই হবে সেই হবে। তাও তো ডিসেম্বর পর্যন্ত একটা মানুষের এক্সপেকটেশন ছিল যে কিছু একটা হবে। 25 জানুয়ারি ফেব্রুয়ারি আসতে আসতে দেখি যে এগুলো তো জাস্ট লেনদেন আপ করা। সরকারের
মানুষের কাছে এরকম একটা মেসেজ গিয়েছে যে সরকার নিজের মেয়াদটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, সেজন্য হচ্ছে ওনারা এই সংস্কার কার্যক্রমটাকে নানানভাবে আসলে প্রলম্বিত করছেন। এবং সেই জায়গা থেকে ওনারা শেষ পর্যন্ত ঝুলতে ঝুলতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে নিয়ে ওনারা একটা ঐক্যমত কমিশন করে এখানে শুধুমাত্র তাদের সাথে কনসালটেশনটা করলেন। আচ্ছা ঠিক আছে, এটার পরে যে জুলাই জাতীয় সনদ তৈরি হলো, সেই জাতীয় সনদের মধ্যেও তো আমরা বলতে পারবো না যে আসলে প্রত্যেকটা সমস্যাকে নানানভাবে অ্যাড্রেস করে যে একদম রাষ্ট্রের কাঠামোগত সংস্কারগুলোতে হাত দেওয়া হয়েছে, সেটা তো হয়নি। নোট অফ ডিসেন্ট দিয়ে তো পলিটিক্যাল পার্টিগুলো মেজর সংস্কারগুলোকেই কিন্তু তারা সাইডলাইন করে দেয়। যা বাদ বাকি ছিল নোট অফ ডিসেন্ট ছাড়া, সেগুলো তো এমন কোনো খুব যুগান্তকারী ঘটনা আমি বলবো না, কিছু হয়তো বলতে পারি, ধরেন 139 অধ্যাদেশ অনুচ্ছেদ বা 70 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদগুলো এগুলো এমনিই হয়ে যাওয়ার কথা ছিল, বাতিল হয়ে কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গিয়েছিল। বরং সংবিধানই তো এক ধরনের প্রত্যাখ্যাত হয়ে গেছিল। যদি এই আলাপে আমি আর যাবো না, কারণ বাংলাদেশ মনে হয় গত 2 বছরে এই সংবিধান থাকবে কি থাকবে না এই আলাপ থেকে বহুদূর এগিয়ে গেছে। কিন্তু এই কথা বলতে পারি যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক ধরেন স্পেসিফিক্যালি আমি নিজে যেহেতু 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের আন্দোলন ছিল, আমি তখন ছাত্র ফেডারেশন করতাম, গণসংহতি আন্দোলনের সাথে ছিলাম আমরা, সেই জায়গা থেকে আমাদের 70 অনুচ্ছেদ এবং 139 অনুচ্ছেদ এগুলো নিয়ে প্রচুর আলাপ হয়েছে, সংবিধান সংস্কার নিয়ে প্রচুর আলাপ হয়েছে। আপনি তো আপনাদের দলও গণতন্ত্র মন্ত্রীর সাথে ছিল, আপনারাই তো সর্বপ্রথম এই সংবিধান সংস্কারের কথাগুলো টেবিলে এনেছিলেন সেই 18 সালের পরে। এবং সেই জায়গা থেকে হয়তো সকলের মধ্যে একটা ঐক্যমত ছিল যে 70 অনুচ্ছেদ বা এই সংবিধানের যে কিছু কিছু অনুচ্ছেদকে বাদ দিতে হবে। কিন্তু বর্তমানে এসে আমরা কি দেখছি যে জুলাই জাতীয় সনদ, যেটাতে অন্তত সবার একটা ঐক্যমত ছিল, সেটাও কিন্তু এক ধরনের ঝুলে গেছে। এবং ঝুলে যাওয়ার কারণটাও কিন্তু এই গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের যে শাসনামল, সেটার মধ্যে আসলে নিহিত। আমি কাজী জেসিনাপার একটা প্রোগ্রাম ছিল গত 2 মাস আগে, সেখানে আমাকে জিজ্ঞেস করা হয় যে জিনিসটা কেন হয়নি, কেন আপনার মনে হয় যে পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করে, সেই অধ্যাদেশে কিন্তু ওনারা আবার নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করেনি। তার মানে কিন্তু জুলাই জাতীয় সনদের পরে আবার নোট অফ ডিসেন্টটাকে বাতিল করে দেওয়া, এটার মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের একটা কনফ্লিক্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে। এবং তখন কিন্তু সবাই বলেছিল যে এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে সমস্যা হবে। এখন তারেক রহমান দেশে আসছেন, দেশে আসার পরে যেহেতু গণভোটে হ্যাঁ বলাটা মানে এটা একটা পাস তৈরি হয়ে গেছে যে গণভোটে হ্যাঁ লাগবে, আবার হচ্ছে এদিকে বিএনপি লাগবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। সেই জায়গা থেকে তারেক রহমান শেষ সিলটা মারলেন, স্টেজে উঠে এটা বললেন যে গণভোটে হ্যাঁ দিতে হবে। মানুষও আচ্ছা ঠিক আছে, বিএনপি যেহেতু হ্যাঁ বলে দিয়েছে তার মানে আমরা বিএনপিকে ভোট দিব, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে গেছিল। কিন্তু ইন বিটুইন এত ধরনের প্যাচ যে আসলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার বলি, পলিটিক্যাল পার্টি বলি, জামাত এনসিপি বলি, তারা যদি এভাবে তৈরি করে রেখেছিল, এগুলো তো আসলে সাধারণ মানুষের নজরেও ছিল না। এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা তো হওয়ারই ছিল। কথাও নয়, তো অবশ্যই বুঝবে, আর কেনই বা বুঝবে, সে তো এই প্রসেস থেকে প্রথমেই বাদ হয়ে গেছে। আমি মনে করি যে এখানে গণভোট যে ফরম্যাটে আসলে শেষ পর্যন্ত গণভোটটা হয়েছে, সাধারণ মানুষ কিভাবে গণভোটে হ্যাঁ দিয়েছে এটা আমি নিজে চোখে দেখা। আমি তো ফটিকছড়িতে আমার নিজের গ্রামে ভোট দেওয়ার জন্য গিয়েছি, ধরেন সিএনজি করে যাচ্ছে আত্মীয়, মানে ধরেন এলাকার ছোট ভাই, ওরা সবাই তো করে টেম্পু করে সবাই আসে ভোট দেওয়ার জন্য, আবার একই টেম্পু করে চলে যায়। তো টেম্পু করে আসার সময় দূর থেকে ডাক দিছে যে কারে ভোট দিউস, বলছে উত্তরে ভোট দিই। বলছে তো গণভোটে কি দিউস, হ্যাঁ দিউস না দিউস? বলছে আমি না দিই। তো বলছে ঠিক আছে তাইও না দিও, মানে কেউ জানে না যেটার ভিতর কি আছে। অমুক বড় ভাই বলে দিচ্ছে যে হ্যাঁ দিতে হবে, আচ্ছা ঠিক আছে তুমি বলছো হ্যাঁ দিব। আমার আম্মু আমাকে বলতেছে যে আমি তো গণভোট টনভোট বুঝি না, তুমি কি দিব বল। আমি বলছি যে সকালবেলা ভোট দিতে যাচ্ছি কেন্দ্রে যাওয়ার আগে, আমি আম্মুকে নামাই দিয়ে আমরা চলে যাবো ফটিকছড়ি। তখন আম্মুকে বলছে যে আমরা তো হ্যাঁ পক্ষের লোক, তুমি হ্যাঁ দিও। তখন বাসায় আসার পর আমার বলছে তোমরা বলছো বলে হ্যাঁ দিছে, আমি তো জানিও না এটার ভিতরে কি আছে। তো এই ফরম্যাটে গণভোটে হ্যাঁ হয়েছে বাংলাদেশে, এই ফরম্যাটে একটা গণভোট হয়েছে। হয়তো 77 সালে যখন জিয়াউর রহমান যখন আসছিলেন, এটার পরবর্তী গণভোটের বাংলাদেশের মানুষের মধ্যে কিরকম সারা ছিল সেটা আমি বলতে পারবো না, এটা যারা হিস্টোরিক্যাল অ্যানালিস্ট আছে এটা নিয়ে আরো ভালো বলতে পারবেন। কিন্তু 2026 সালে এসে এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্থনদ হওয়ার কথা ছিল, যে ধরনের সংস্কার কার্যক্রমটার ব্যাপারে মানুষের যেরকম আগ্রহ থাকার কথা ছিল, আমি মনে করি যে এটাকে একদম পিষে মেরে ফেলা হয়েছে গত 1.5 বছরে। এবং সেটার শেষে মানুষের গণভোটে হ্যাঁ থাকলেও এটা একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার, সেই আকাঙ্ক্ষাটা ছিল বিধায় কিন্তু মানুষের গণভোট নিয়ে আগ্রহ ছিল। কিন্তু এর বাদ বাকি
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল, এই কেন আসলে সংবিধান সংস্কারগুলো দরকার, তাদের আরো থরো কাজ করার দরকার ছিল। তাদের কাছে কিন্তু মন্ত্রণালয় ছিল, কেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই তো আমাদের ওই সময় তো তাদের সাথে প্রচুর ওঠা বসা হয়েছিল। ফারুকী ভাইদেরকে তো আমরা দেখেছি না, তারা আহত নিয়ে শহীদ নিয়ে কিন্তু তারা অনেক ধরনের ডকুমেন্টারি করেছেন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য মন্ত্রণালয় ছিল, মাহফুজা আলম ভাই আমাদের তখন দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্ব ছিল না এগুলো নিয়ে আরো বেশি কাজ করা, কি ধরনের সংস্কার কার্যক্রম হবে, যেহেতু সংস্কার এবং বিচার এই দুটো হচ্ছে ওনাদের প্রধান এজেন্ডা ছিল। তো সংস্কার নিয়ে তো অন্তর্বর্তীকালীন সরকার আমি কোনো ধরনের দেখি নাই, টেবিলে বসে বসে চা খাওয়া ছাড়া, সত্যি কথা। তো পরে যখন জুলাই জাতীয় সনদ হলো, আমি উমামা ফাতেমা করি নাই, আমি দাওয়াতও পাইনি এবং আমার মধ্যে কোনো ইন্টারেস্ট সেদিন কাজ করে নাই যে আমি মানে যাব, সংসদ ভবনে ওখানে যাব, গিয়ে হচ্ছে এই জুলাই জাতীয় সনদ যে সাইন হচ্ছে সেখানে আমি একটু অংশগ্রহণ করব। আমার মধ্যে ইচ্ছাটা করে নাই। কেন করবে? আমি তো এটার সাথে ডিসকানেক্টেড গত 6 মাস ধরে। সো আমি একটা মানুষ থেকে যখন ডিসকানেক্টেড, তখন একটা সাধারণ মানুষের কথা আপনি ভাবেন যে এই অর্থনীতির এই সিচুয়েশনে মানুষ কিভাবে করে সংবিধান সংস্কার নিয়ে ভাববে। সো সরি টু সে, মানে এই কথাগুলো আমি বলছি কারণ বিএনপি এই পুরো যে সংস্কার কার্যক্রমটার পিছনে যে প্যাচটা ছিল এটাকে নানানভাবে এক্সপ্লয়েট করেছে ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে আসার পরবর্তী সময়ে। মানে আপনি শেষ পর্যন্ত যেটা বললেন তার পক্ষে হ্যাঁ বা না বা বিপক্ষে বলবার অনেক কথা হতে পারে, এটা বিতর্ক হতে পারে। আমি যেহেতু রাজনীতি, সরি মান্না ভাই একটু ইন্টারাপ্ট করছি, কেন শুনলে মনে হতে পারে যে আমি তো যথেষ্ট পলিটিক্যালি কারেক্ট কথা বলছি না, কিন্তু আমি এই মুহূর্তে পলিটিক্যালি কারেক্টলি রিপ্রেজেন্ট করার জন্য এখানে আসিও নি। আমি এখানে এসেছি যে আমি সমাজের ভিতর থেকে, আমি যেহেতু একজন সাধারণ মানুষ বা একসময় হয়তো রাজনৈতিক বিষয়ের সাথে আমি যুক্ত ছিলাম, কিন্তু বর্তমান সময় আমি একটা সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করছি সমাজে, ওই ধরনের কোনো পলিটিক্যাল কার্যক্রম আমি নেই। তো সেই জায়গা থেকে আমি এই মন্তব্যটা করছি। না ওই ধরনের কোনো সাবজেক্টই বদলে ফেলবেন এমন কথা বলছি না, না এই কথাটা বলি না, না না মান্না ভাই সরি, যে কথাটা বলছি ওটা শেষ করে ফেলি। যেহেতু আমি সমাজকে এখন সমাজের মধ্য থেকে আমি রাজনীতিটাকে বোঝার চেষ্টা করছি, সমাজ আসলে গত 1.5 বছরে অভ্যুত্থানটাকে কিভাবে রিড করেছে, রাজনৈতিক দলগুলো তো একভাবে বুঝেছে, কিন্তু সমাজের মধ্যে প্রতিক্রিয়াগুলো একভাবে ছিল না, একই রকম ছিল না। সো এই জায়গাগুলোকে তুলে আনা, টেবিলে তুলে আনাটা আমার মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি হয়তো কিছুটা পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা বলা দরকার। না, আমি আপনাকে ইনকারেক্টের কথা বলিনি, কারণ পুরা সংস্কার প্রক্রিয়ায় একটা বিভ্রান্তির মধ্যে পড়েছে, বিভ্রান্তির মধ্যে পড়েছে। যেমন আমি আপনাকে বলেছি শ্রীলঙ্কা তো কোনো সংস্কারের ধারেনি, একটা ফেয়ার ইলেকশন বলেছে, কারণ ওটাই তারা সবচেয়ে বড় সংস্কার মনে করেছে, আমরা তা মনে করিনি। মানে ভাই সরি, আমি অনেক সময় মনে হয় নিয়ে নিচ্ছি এখানে, তাও আমি এখানে একটা কথা এখানে অ্যাড করে দিই শুধুমাত্র। আমি লাস্ট যে উইমেন ডেলিভার ইয়েটাতে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে, একটা ইউথ কনফারেন্স, মানে গ্লোবাল কনফারেন্স ছিল, ওখানে ইউথদেরকে নিয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো ওই ইউথ প্রোগ্রামটাতে আমার পাশে নেপালের একটা মেয়ে ছিল। তো ওই নেপালের মেয়েটা যে বক্তব্যটা দেয় যে ওরা অভ্যুত্থানের পরপর প্রথম কাজটা যেটা করে, যে ওই সংস্কার কমিশন কিন্তু ওখানেও হয়েছে, ওখানে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তারা নানান ধরনের এইটা করবে ওইটা করবে নানান ধরনের প্রতিশ্রুতি ছিল, খুব যে বাংলাদেশ থেকে ভিন্ন ছিল এটা বলার সুযোগ নেই, কিন্তু একটা ঘটনা ওনারা কিন্তু ঘটায়, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। সেটাকে ওনারা বলে যে ইন্টারজেনারেশনাল একটা ফোরাম করছে, এটা হচ্ছে ইন্টারজেনারেশনাল ফোরাম। অর্থাৎ এখানে অভ্যুত্থানটা তো লিড করেছে জেনজিরা, নেপালের জেনজিরা, কিন্তু নেপালের অন্যান্য জনগোষ্ঠী আছে, প্রথমত এখানকার প্রান্তিক জনগোষ্ঠী, আরেকটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী যারা পলিটিক্যালি মানে সচেতন, তাদেরকে কিভাবে কানেক্ট করা যায় এই জিনিসটাকে বোঝার জন্য ওরা হচ্ছে ইন্টারজেনারেশনাল ফোরামটা তৈরি করে। এবং লাস্ট যে এই নতুন যে সরকারটা ক্ষমতায় এসেছে তারা কেন এই পরিমাণ মেজরিটি নিয়ে আসে এবং কেন তাদের এগেনস্টে দেখা গেছে, মানে আমি লাস্ট যখন নেপালে যাই জানুয়ারি মাসে, তখন দেখেছি সাধারণ মানুষের একটা অভূতপূর্ণ সাপোর্ট তাদের পক্ষে। এবং এই ঘটনাটা একমাত্র এই জন্যই ঘটেছে যে তারা কানেক্টিভিটিটা তৈরি করতে পেরেছিল সাধারণ মানুষের মধ্যে, যেটা বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের একটা বড় ব্যর্থতা, যে আমরা আমাদের যে বয়োজ্যেষ্ঠ জেনারেশন আছে যাদের বয়স 40 বছর 50 বছর তাদেরকে আমরা দূরে ঠেলে দিই, আস্তে আস্তে দূরে ঠেলে দিই এবং ঠেলে দিই। কিন্তু অভ্যুত্থান তো শুধুমাত্র জেনজিরা করে নাই, আসলে সাধারণ মানুষ তো যার যার জায়গা থেকে নেমে এসেছিল। অভ্যুত্থানটাকে আরও থরলি বোঝা এবং অভ্যুত্থানটাকে আরও বেশি আত্মস্থ করা হয়তো আমাদের প্রয়োজনীয়তা ছিল, সেটা জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠের সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট হয়ে যায় গত 1.5 বছরে, যেটা একটা ভূমিকা পালন করেছিল। থ্যাংক ইউ। মানে খুবই গুরুত্বপূর্ণ কথা তুলেছেন শেষের দিকে, একদম সামগ্রিক অভ্যুত্থান নিয়ে। কিন্তু আমার জন্য দুর্ভাগ্য হচ্ছে যে আমার হাতে বোধহয় সব মিলে 3 মিনিট, আমি অনেক সময় নিয়েছি, আমি খুবই দুঃখিত আপা। না যাই হোক, কথাগুলো গুরুত্বপূর্ণ বলেছেন। মুন্নি আপনার কাছে আসি আমি, মানে 22 ফেব্রুয়ারি বোধহয় গত বছর
না, এবছর গত 22 ফেব্রুয়ারি বলেছিলেন যে 2 বছরে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার, সিস্টেম লস কমাবে, চুরি কমায় বিদ্যুতের দাম বা লোকসানটাকে কভার করা হবে, খুব ফলাও করে এটা বলেছিলেন। এখন বাড়ালেন। এদিকে IMF তো টাকা দেবে না বলছে, IMF-এর টাকা তো আমাদের লাগবে, এরকম কি কোনো ব্যাপার যে IMF-এর সাথে একটা সন্ধি করবার জন্য দাম বাড়িয়ে ওদেরকে খুশি করে রাখলে? প্রশ্ন আমি আগে একবার তুলেছিলাম, 1 মিনিটের মধ্যে আপনি জবাবটা দেওয়ার চেষ্টা করবেন। জানি আমি প্রশ্ন বড়, কিন্তু উপায় নেই। আমি তার আগে একটু ছোট ছোট করে তার দু একটা কথা বলবো। বিএনপি এক্সপ্লয়েট করেছে, আপনি একটা লাইন বললেন, এটা অনওয়ার্ড গ্রাউন্ড। আপনি গণভোটের কথা মিন করেছেন, না, গণভোটের- জুলাই সনদ, গণভোট। আমি বলেছি তাই আগের তো? যে সমস্যাগুলো ছিল সেগুলো কন্টিনিউড না, হওয়ার না, না, কারণে আমি- বিএনপি এই জায়গাগুলোতে উসিলা না, হিসেবে ব্যবহার করার আপনার সুযোগ এই পেয়েছে। এক্সপ্লেনেশনটা আমি বলি। দেখেন, গণভোট নিয়ে এনসিপি এবং জামাত এই গত 18 মাস ইন্টারিম গভর্নমেন্টের টাইমে অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থায় তারা ছিল, দল গঠনের আগের থেকেই। তো সেই রকম একটা অবস্থায় থেকে তারা গণভোটে বিএনপি না ভোট দিবে এই ক্যাম্পেইন করেছে, যেমন বটবাহিনী দিয়ে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, এবং সেই সাথে চেষ্টা করেছে যে ওই যে গণভোটে আমাদের একটা নেগেটিভ ইমেজ দাঁড় করাতে বিএনপির। সেই সাথে আপনার গণভোট, জুলাই সনদ, এনসিপি এই যে জুলাই সনদের কথা তারা বলে, আপনি জানেন যে কিভাবে আমরা সই করেছি যখন সনদটা আনা হলো। এনসিপি অন দ্য আদার হ্যান্ড, তারা তো দীর্ঘদিন পরে, তারা তো সেই দিন সই করেছে একদম লাস্টে, যখন বলে না যে ওই যে রুগী মরে গেলে আপনার ডাক্তার আসছে, সেই রকম একটা অবস্থায়। রেফারেন্ডামের কথা যেটা তারা বলে, অতীতে রেফারেন্ডাম কিংবা গণভোট এটা সংবিধানের একটা অংশ ছিল। এখন আওয়ামী লীগ এসে 2011 সালে আপনার এটাকে বাতিল করে দিল। পরবর্তীতে আমাদের যেখান থেকে এটার যে বাধ্যকতা, যেটা আইন অর্ডিন্যান্সের মধ্যে যে তফাৎ, সেই কথাগুলো আপনার বলা হয়েছিল। এবং রেফারেন্ডাম আওয়ামী লীগের বাতিল করার কারণও ছিল, কারণ তারা তো জনগণের কোনো ওপিনিয়ন তারা কেয়ার করতো না। তো সেই রকম একটা অবস্থায় যখন গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানে বিএনপি, আপনি জানেন যে আমাদের 400-র অধিক ছাত্র জনতা, ওয়াসিম আকরাম সহ চট্টগ্রামের আমরা সবাই ছিলাম। তো সেই রকম একটা অবস্থায় যখন বলা হচ্ছে যে বিভিন্ন রকম আপনার সমালোচনা, বিশেষ করে এই যে নেগেটিভ সরকার গঠনের, এটা বহু আগের শেষ থেকে। করতে হবে কিন্তু। আচ্ছা, আর বিদ্যুতের দেখেন যে এটা তো গণশুনানি হয়েছে, গণশুনানির পরে যেটা বাড়িয়েছে বৈশ্বিক যেই পরিস্থিতি এবং সেই সাথে আমাদের দেশের যে অবস্থা, এটার মধ্যে যে একটা আপনার সমন্বয় আছে, সূত্র আছে, যে ইম্প্যাক্ট আছে, সেটার কারণেই কষ্ট হলেও আর আওয়ামী লীগের রেখে যাওয়া ওই যে আপনার ধ্বংস, সেখান থেকে একটু একটু করে ধীরে ধীরে এটাকে আবার রিবিল্ড করা খুব কঠিন। সেটাই তার ভিতর দিয়েই একটা ট্রান্সফরমেশন হয়েছে গণ অভ্যুত্থানে। আমরা তার ভেতর দিয়েই ভাঙচুর, একটা তার মধ্যে দিয়েই একটা জিনিস আবার গড়ে উঠছে। যেমনভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গড়তে হচ্ছে, সেইভাবে আমাদের জনগণের পাশাপাশি থাকতে হচ্ছে। কাজেই এই ট্রানজিশনটা খুব সহজ কিন্তু না। জি, থ্যাংক ইউ। কিছু বলবেন শুভ কিবরিয়া? কিন্তু 1 মিনিটও পাবেন না আপনি, আমার জন্য কিছু সময় নেই। একটা হচ্ছে যে আমরা ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির জন্য শুভকামনা থাকলো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জনভাষ্যটা বুঝতে হবে, দেয়ালের লেখাটা পড়তে হবে। অতীতের সমস্ত শাসক যারা 2/3 মেজরিটি পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, তারা এই ভুলটা করেছে। আমরা বিএনপির কাছ থেকে এই ভুলের পুনরাবৃত্তি আর চাই না। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, সাধারণত শেষে উপস্থাপক কিছু কথা বলেন, কিন্তু আজকে সেই কথা বলবার সময় নেই। বরং যেরকম করে বলি, শুভ কিবরিয়া যেটা শেষে বললেন, আমাদের সব শুভকামনা বর্তমান সরকারের জন্যে, বিএনপির প্রতি। তারা যাতে জনগণের কথা কান পেতে ভালো করে শোনেন এবং সেরকম করে কাজগুলো করেন। আগামী দিন অনেক বড় প্রত্যাশা, এখনও মরে যায়নি, কিন্তু মরবার পথে। এটাকে মরতে দিতে চাই না, আমরা বাঁচিয়ে রাখতে চাই, এটাকে আরও তাগড়া করতে চাই, এটাকে আরও সতেজ করতে চাই, বাস্তবায়িত করতে চাই সবাই মিলে। ভালো থাকবেন, খোদা হাফেজ।